নমস্কার, আমি বিক্রম সরকার। আপনারা দেখছেন হেডলাইন্স বরাক প্রাইম টাইম। দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। সোমবার সন্ধ্যায় আশ্রম রোডের সারদামণি লেনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে 18টি পরিবার ক্ষতিগ্রস্ত। প্রধানমন্ত্রী মোদী এখনো ইলেকশন মুডে, বললেন গুলাম নবী আজাদ। 6 নম্বর জাতীয় সড়ক সংস্কারের দাবিতে আমরণ অনশনে সর্বভারতীয় যুব কংগ্রেসের সম্পাদক দায়ান হোসেন। এআইইউডিএফ এর সঙ্গে কংগ্রেসের জোট নয়, বললেন এপিসিসির সভাপতি অঞ্জন দত্ত। বিশ্বজুড়া সন্ত্রাসবাদের পেছনে রয়েছে পাকিস্তান, জানালো নিউ ইয়র্ক টাইমস। ছাব্বিশ-11 আগে আরো দুবার ভারতে হামলার চেষ্টা হয়েছিল, স্বীকারোক্তি 26/11 অন্যতম ষড়যন্ত্রী হ্যাডলির। দ্বাদশ এশিয়ান গেমসে শীর্ষে ভারত। বি ডিভিশন ক্রিকেট ম্যাচে ইয়াং বয়েজকে 6 উইকেটে পরাজিত করল দেশবন্ধু স্পোর্টিংস। এবার বিস্তারিত খবর। সোমবার সন্ধ্যায় আশ্রম রোডের সারদামণি লেনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে 18টি পরিবার ক্ষতিগ্রস্ত। সোমবার সন্ধ্যা 6টা নাগাদ শিলচর আশ্রম রোডের সারদামণি লেনে আগুন লাগে। এতে দুটো বসত বাড়িতে থাকা 18টি পরিবারের ঘর পুড়ে ছাই হয়ে যায়। পরপর 4টি সিলিন্ডারের বিস্ফোরণে আগুনের তীব্রতা বেড়ে যায়। খবর পেয়ে ছুটে আসে দমকলের 4টি ইঞ্জিন, আসে পুলিশ, দমকল বাহিনী এবং স্থানীয় জনতা মিলে প্রায় 1 ঘন্টা লড়াই করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিধায়ক দিলীপ পাল, ছুটে যান পুর কমিশনার রাজেশ দাসও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনো ইলেকশন ক্যাম্পেইন মুডে রয়েছেন, বললেন গুলাম নবী আজাদ। তিনি বললেন, দিল্লি সরকার চলছে শুধু ভাষণবাজিরই উপর। সংখ্যালঘুদের ভোট টানার প্রাথমিক পর্বটা সেরে গেলেন রাজ্যসভার বিরোধী দল নেতা গোলাম নবী আজাদ। বক্তব্য থেকে শুরু করে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতা সবকিছুতেই আজাদের আক্রমণের লক্ষ্য ছিল কেবল বিজেপি। এআইইউডিএফ কিংবা অন্য দল সম্পর্কে একটি বাক্য ব্যয় করেননি তিনি। কথায় কথায় নরেন্দ্র মোদীকে আক্রমণ করে সংখ্যালঘুদের উজ্জীবিত করতে চেষ্টা চালিয়ে গেছেন আজাদ। তিনি বললেন, দেশের প্রধানমন্ত্রী এখনও ইলেকশন ক্যাম্পেইন মোডে রয়েছেন। আজাদ বললেন, সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বলেই আরও 3.5 বছর ক্ষমতায় থেকে যাবেন মোদী। এরপরই ওই দলের আর কোনো অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করলেন তিনি। আসামের রাজ্য রাজনীতি নিয়ে আজাদ জানিয়ে গেলেন, রাজ্যে ফের ক্ষমতায় আসছে কংগ্রেসই, কেননা মোদী ক্ষমতায় এসে উত্তর পূর্বাঞ্চলকে শেষ করে দিচ্ছেন। दिल्ली से खाली भाषण हो रहे हैं, वही पार्लियामेंट। हमारी जो बीजेपी लीडरशिप है और प्रधानमंत्री जी जो लोकसभा में जब वो चेयरमैन, लोकसभा के इलेक्शन में जो वो चेयरमैन थे कैंपेन कमेटी के, और जो कैंपेन कमेटी चल रही थी उसके अध्यक्ष के तौर पे वो जो कैंपेन कर रहे वो अभी उसी मोड में है। अभी उन्होंने चेंज नहीं किया। वो जैसे हम चैनल, टेलीविज़न में चैनल बदलते हैं ना, तो उन्होंने अभी चैनल बदला नहीं, वो अभी कैंपेन मोड में। तो अगर वो कैंपेन मोड विपक्ष में भी रहेंगे और सत्ता में ही रहेंगे तो देश कौन चलाएगा, ये हमारा कहना है। 6 নম্বর জাতীয় সড়ক সংস্কারের দাবিতে আমরণ অনশনে বসলেন সর্বভারতীয় যুব কংগ্রেসের সম্পাদক দায়ান হোসেন। 6 নম্বর জাতীয় সড়ক সংস্কারের দাবিতে আমরণ অনশনে বসলেন সর্বভারতীয় যুব কংগ্রেসের সম্পাদক দায়ান হোসেন। সোমবার সকাল 11টায় কালাইনের ভাটপাড়ায় অনশনে বসেন দায়ান। তার সঙ্গে কাটিগড়া এবং কালাইন এলাকার বেশ কিছু যুবক অনশনে বসেন। আন্দোলনে সামিল হন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি রন্টুলাল দেব। সন্ধ্যায় দায়ান এবং অন্যান্য অনশনকারীদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসার বন্দোবস্ত নেওয়া হয়। দায়ান জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত রাস্তার কাজ শুরু হবে না ততক্ষণ অনশন অব্যাহত থাকবে। এআইইউডিএফ এর সঙ্গে কংগ্রেস জোট বাঁধছে না। মঞ্চে সিদ্দিকের সুরে সুর মিলিয়ে কথা বললেন এপিসিসির সভাপতি অঞ্জন দত্ত।
গত শনিবার শিলচর আবর্ত ভবনে সাংবাদিকের সামনে এআইইউডিএফ এর সঙ্গে জোটের সম্ভাবনাকে নাস্যাৎ করে দিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী সিদ্দিক আহমেদ। তার ঠিক 24 ঘন্টার পর সিদ্দিকের সুরেই কথা বললেন আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি অঞ্জন দত্ত। রবিবার রাজ্যসভার বিরোধী নেতা গোলাম নবী আজাদকে পাশে রেখেই অঞ্জন দত্ত এআইইউডিএফ এর সঙ্গে জোটের সম্ভাবনাকে খারিজ করে জানালেন, গোটেই বন্ধ হৈ যাব হোৱাৰ পিছত চাবি বন্ধ হয়। ইউডিএফৰ লগতে অকলে বন্ধ হ'ব নহয়, হাতীৰ লগত নাই। ইউডিএফৰ লগত কথাই নাই, হৈ আছে ভ্ৰমণৰ বিষয়ে দলৰ আমি বুজা পৰা কৰা যিসকল সাম্প্ৰদায়িক দল তেনেহ'লে আমি বুজা পৰা। করিমগঞ্জ লোক সাংস্কৃতিক মঞ্চের ষষ্ঠ দ্বিবার্ষিক লোক সাংস্কৃতিক উৎসবের সূচনা হলো রোববার। করিমগঞ্জের লোক সাংস্কৃতিক মঞ্চের ষষ্ঠতম দ্বিবার্ষিক লোক সাংস্কৃতিক উৎসবের সূচনা হয় রবিবার। উৎসব চলবে সোমবার পর্যন্ত। প্রতি 2 বছর অন্তর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। করিমগঞ্জ কলেজ চত্বরে রণেন্দ্র মোহন দাস এবং সত্যজ্যোতি ভট্টাচার্যের স্মৃতিতে 2টি মঞ্চ তৈরি করা হয়েছে। 2টি মঞ্চে একই সঙ্গে অনুষ্ঠান চলছে। এতে শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি সহ অন্যান্য স্থানের লোকশিল্পীরা অংশগ্রহণ করছেন। উৎসবে ধামাইল, বাউল সঙ্গীত, লোকগীতি পরিবেশিত হচ্ছে। ভয়াবহ পথ দুর্ঘটনায় পাথারকান্দিতে প্রাণ গেল। সোমবার সকালে পাথারকান্দিতে একটি ট্রাকের সঙ্গে ন্যানোগাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ন্যানোগাড়ির 4 যাত্রী ঘটনাস্থলে প্রাণ হারান। উল্লেখ্য, দ্রুতগামী ট্রাকটি ন্যানোগাড়িটিকে সামনে থেকে ধাক্কা মারায় দুর্ঘটনাটি সংঘটিত হয়। জানা গেছে নিহত 4 জন বদরপুরের একটি ধর্মীয় সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে পাথারকান্দিতে ঘটনাটি ঘটে। রোববার বিপিন পাল সভাস্থলে আয়োজিত হলো ইউনিক ক্যানেল সোসাইটির 3য় বার্ষিক ডগ ফেস্টিভ্যাল। রবিবার বিপিন পাল সভাস্থলে আয়োজিত হলো ইউনিক ক্যানেল সোসাইটির 3য় বার্ষিক ডগ ফেস্টিভ্যাল। প্রতি বছরের মতো ইউনিক ক্যানেল সোসাইটি রবিবার বিপিন পাল সভাস্থলে আয়োজন করে ডগ ফেস্টিভ্যাল। এতে বিভিন্ন প্রজাতির কুকুর নিয়ে আসেন কুকুর পালকরা। এই ডগ ফেস্টিভ্যালের উদ্দেশ্য সম্পর্কে আয়োজকের পক্ষ থেকে জানানো হয়, ফেস্টিভ্যালটা এবার 3য়বারের মতন করা হচ্ছে। এটা বেসিক্যালি একটা ফেস্টিভ্যাল শো নয়। আমি সবসময় বলে থাকি সবাই বোঝার জন্য, দিস ইজ নট এ শো, দিস ইজ এ ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালটা প্যাট আর প্যারেন্টের রিলেশনশিপটাকে কমেমোরেট করে সেলিব্রেট করা হয়। প্যাট প্যারেন্টদের সাথে আসবে, খেলবে, দুলবে, নানান ধরনের গেমস অ্যান্ড অ্যাক্টিভিটি থাকবে। আমরা দেখি বাচ্চাদেরকে নিয়েও আমরা খেলতে বেরোই। এটা একটা খেলার দিন, যেদিন প্যাট আর প্যারেন্ট একসাথে মিলে খেলবে। বেসিক্যালি আমরা কোনো জাজমেন্টই করি না। এই খেলা, আনন্দ, তার উপভোক্তার মধ্যে মাঝখান থেকে আমরা একটা উইনার বা একটা সিলেক্ট করা হয়। এই ইয়ের মূল সিদ্ধান্ত হলো লোক কিভাবে পেট রাখবে, কিভাবে পেটের খেয়াল রাখবে, রাখছে কিনা ঠিক মতে, তার যে ফলাফল এইটাকে জাজ করার জন্য এটা করা হয়, যাতে মানুষের পেট রাখার শখটা আরও বেড়ে যায়, মানুষের পেটের প্রতি যা খেয়াল রাখা উচিত ওই জিনিসের সম্বন্ধে আরও নলেজ বাড়ে। এই জিনিসটাকে আমরা সিদ্ধান্ত করে এই শোটা প্রত্যেক বছর। এবার নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর জাতীয় ও খেলার খবর। মাত্র 2টি ট্রেন ছাড়বে কেবল সকালে। এনএফ রেলওয়ে সেম রোড দিয়ে যখন ভায়া লামডিং 12 ঘন্টা লাগছে, পাথরকোলা দিয়ে যেখানে 2 ঘন্টা মিনিমাম 2 ঘন্টা সেভ হওয়ার কথা, সেখানে 12 ঘন্টা। সময় কেন বেশি লাগবে সেটা বিশ্লেষণ করে রেল কর্তৃপক্ষ বলতে হবে। প্রথমটি 5টায়, পরেরটি 10:15টায়। কেন? কার অঙ্গুলি হেলনে রেলের সময়সূচি? কিছুদিন আগে দেখেছেন যখন মাননীয় প্রধানমন্ত্রী গুয়াহাটিতে আসছিলেন, রেল বিভাগ থেকে 2টো স্পেশাল ট্রেনের ব্যবস্থা হয়েছিল এবং রাতের বেলা কিন্তু রেল সেই লাইন দিয়ে ট্রেন চালিয়েছে। কিন্তু আমরা তখনই সেই প্রশ্নটা করেছিলাম যে বরাক উপত্যকার মানুষের যে দাবি, সকালে ট্রেন যাক, রাত্রেও ট্রেন যাক। পক্ষ এবং আমলাদের একটা পক্ষ সবসময়ই একটা শক্তিকে তারা সাহায্য করতে চাইছে এবং সেই শক্তি ট্রান্সপোর্ট লবি। কাদের স্বার্থে? কেন এক্সপ্রেস ট্রেনে গুয়াহাটি যেতে লাগছে 12 ঘন্টা 35 মিনিট? বরাক উপত্যকা সহ ত্রিপুরার কেবল টিভি গ্রাহকদের জন্য এবার অত্যাধুনিক প্রযুক্তি ডিজিটাল টেলিভিশন পরিষেবা নিয়ে এসেছে অর্কিড কেবল টিভি নেটওয়ার্ক। এই পরিষেবায় স্বল্প মূল্যে গ্রাহকদের জন্য থাকছে 500টি ডিজিটাল চ্যানেল, সঙ্গে থাকছে বরাক উপত্যকার প্রথম এবং একমাত্র 24 ঘন্টার নিউজ চ্যানেল হেডলাইন্স বরাক। এছাড়াও বিনোদনমূলক চ্যানেল থাকছে অর্কিড প্লাস। ভারতবর্ষের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান হিন্দুজা গ্রুপের এই প্রকল্প বিশ্ববিখ্যাত এনএক্সটি ডিজিটালের বিশ্ব
বিশ্বমানের পরিষেবা উপভোগ করতে পারবে বরাক এবং ত্রিপুরাবাসী। সেটটপ বক্সের মাধ্যমে গ্রাহকদের অত্যাধুনিক MPG4 টেকনোলজিতে প্রতিটি চ্যানেল পাবেন ঝকঝকে। তাই এই পরিষেবা পেতে হলে নিজ নিজ অপারেটরদের সঙ্গে যোগাযোগ করুন। ফিরে এলাম বিরতির পর। এবার জাতীয় ও খেলার খবর। বিশ্বজোড়া সন্ত্রাসবাদের পেছনে রয়েছে পাকিস্তানের হাত, জানালো নিউ ইয়র্ক টাইমস। এক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স ISI আন্তর্জাতিক জেহাদের ম্যানেজার হিসাবে ওই জেহাদি শক্তিগুলোর পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে। ওই প্রতিবেদন মতে বিশ্বত্রাস জঙ্গি সংগঠন IS-এরও উত্থানে পাকিস্তানের হাত রয়েছে বলে অনুমান করা হয়েছে। এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তান তালেবান এবং আল কায়দাকে সমর্থন যোগানোর কথা অস্বীকার করলেও ইসলামী সন্ত্রাসবাদী সংগঠনকে মদত এবং পৃষ্ঠপোষকতার জন্য পাক সেনাকে দায়ী করেছেন গবেষকরা। চিরশত্রু ভারত যাতে আফগানিস্তানে কোনো ধরনের প্রভাব জমাতে না পারে, পাকিস্তান তারও খেয়াল রাখছে। জঙ্গি গোষ্ঠী তালেবানকে সে দেশে ব্যবহার করে তার স্বার্থ রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছে নিউ ইয়র্ক টাইমস। 26/11 আগে আরও দুবার ভারতে হামলার চেষ্টা হয়েছিল। স্বীকারোক্তি 26/11 অন্যতম ষড়যন্ত্রী হ্যাডলির। 26/11 অন্যতম ষড়যন্ত্রকারী ডেভিড হেডের মোকা আদালতে বিস্ফোরক স্বীকারোক্তি। 26/11 আগে আরও দুবার হামলার চেষ্টা চালানো হয়েছিল ভারতে। নাম ভারিয়ে ভারতে আসার ভিসা পেতে সাহায্য করেছিল পাক সেনা অফিসাররা। সোমবার আদালতে স্বীকার করল হ্যাডলি। আসল নাম দাউদ গিলানি, সন্দেহ এড়াতে নাম বদলে হয়ে যায় ডেভিড হ্যাডলি। হ্যাডলি জানিয়েছে, হামলার আগে 7 বার ভারতে এসেছিল সে। হামলার পর দিল্লিতেও যায়। এদিকে হ্যাডলিকে জেরা করে জানা যায়, ISI এর সাহায্যে 26/11 হামলা চালানো হয়েছিল। জেরায় হ্যাডলি দাবি করেছে, ISI এর মেজর ইকবাল ও সমীর আলী ছিল তার হ্যান্ডলার। এবার খেলার খবর। দ্বাদশ এশিয়ান গেমসে শীর্ষে রয়েছে ভারত, দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। গুয়াহাটি থেকে যুগসংঘের ক্রীড়া সাংবাদিক সাফ গেমসের বিস্তারিত জানিয়েছে। এশিয়ান গেমসের দ্বাদশ সংস্করণের তৃতীয় দিনও ভারতের জন্য প্রচুর সুখবর রয়েছে। ইতিমধ্যেই ভারতের পদক সংখ্যা 50 ছাড়িয়ে গেছে। মানে তৃতীয় দিনের মাঝখানে দাঁড়িয়েই দেখা গেছে যে পদকের হাফ সেঞ্চুরি করে ফেলেছে ভারত, এবং প্রত্যাশিতভাবেই এই ফলাফল আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই ভারত 40টি সোনা, 13টি রূপা এবং 5টি ব্রোঞ্জ নিয়ে সার্বিক 58টি পদক পেয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা, কিন্তু সবচেয়ে মজার বিষয়, শ্রীলঙ্কার সঙ্গে ভারতের তফাৎ অনেকটাই। মানে এক্ষুনি আশা করা যাচ্ছে যে দ্বাদশ এশিয়ান গেমসে প্রত্যাশিতভাবেই ভারত শীর্ষে শেষ করবে। শ্রীলঙ্কা এই মুহূর্তে সাফল্যে 49টি পদক জিতলেও তাদের সোনার সংখ্যা মাত্র 1টি। আপনারা তফাৎটা এমনি বুঝতে পারবেন। ভারত ইতিমধ্যে 40টি সোনা পেয়েছে এবং শ্রীলঙ্কা রয়েছে 8টিতে। পাকিস্তান 4টি সোনা নিয়ে তৃতীয় স্থানে, সাফল্যে তাদের পদক সংখ্যা 25। বাংলাদেশ 2টি সোনা নিয়ে 24টি পদক, এবং নেপাল এখনো সোনা তুলতে পারেনি সোনা আফগানিস্তানও, এবং তাদের পদক সংখ্যা যথাক্রমে 9 এবং 7। মালদ্বীপ এবং ভুটান এখনো পদকের খাতায় তুলতে পারেনি। এই হলো আপাত চিত্র। আজকের দিনে আরো স্কোয়াশ থেকেও পদক জয়ের সম্ভাবনা রয়েছে। দেখা যাক দিনের শেষে এই তালিকাটা গিয়ে কোথায় দাঁড়ায়। তবে দর্শকদের জন্য একটা খবর দিতে পারি, আজ ভারত পাকিস্তান হকি ম্যাচ রয়েছে। যদিও সেটা লিগ স্তরের ম্যাচ, কিন্তু এই ম্যাচ নিয়ে প্রচুর উন্মাদনা রয়েছে শহরে, এবং আশা করা যাচ্ছে একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা উপভোগ করতে পারবো। এখানকার সরুসজাই স্টেডিয়ামের পাশেই রয়েছে হকি স্টেডিয়াম, ওখানে হবে অনুষ্ঠিত ম্যাচটি। গতকাল ভারতীয় হকির পারফরমেন্স সম্পর্কে আপনারা জানেন, যেখানে পার্শ্ববর্তী মালদ্বীপকে প্রচুর গোল দিয়ে হারিয়েছে ভারত, রীতিমতো 2 জন গোল। তো ভারতীয় হকির এই যে চেহারাটা, সেটা দক্ষিণ এশিয়ার বুকে যথেষ্ট শক্তিশালী হলেও বিশ্বের মানচিত্রে ভারতীয় হকি এখন পড়ন্ত বেলায়। কিন্তু তবু এইসব পারফরমেন্স
আগামী অলিম্পিকে, রিও অলিম্পিকে ভারতকে অনেকটাই সাহায্য করবে সে প্রত্যাশা করাই যায়। সবচেয়ে বড় ব্যাপার যেটা হলো অ্যাথলেটিক্স এখনো শুরু হয়নি, অ্যাথলেটিক্স থেকেও প্রচুর ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট থেকেও প্রচুর পদকের আশায় ভারত, দেখা যাক। তবে এটা নিশ্চিত যে তৃতীয় দিনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে বলা যায় যে এই দ্বাদশ এশিয়ান গেমসে যথারীতি ভারতই লিড করবে। বি ডিভিশন ক্রিকেট ম্যাচে ইয়াং বয়েজকে 6 উইকেটে পরাজিত করল দেশবন্ধু স্পোর্টিংস। সোমবার শিলচর বি ডিভিশন ক্রিকেটে ইয়ং বয়েজকে হারিয়ে 6 উইকেটে পরাজিত করল দেশবন্ধু স্পোর্টিং। এদিন সকালে সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামে টসে জিতে ইয়ং বয়েজকে প্রথমে ব্যাট করতে পাঠায় দেশবন্ধু স্পোর্টিং। ইয়ং বয়েজ 31.5 ওভারে সবকটি উইকেট হারিয়ে 176 রান সংগ্রহ করে। দলের হয়ে রাজদীপ নাগ সর্বোচ্চ 44 রান করেন, 20 রান করেন অসীম দাস। দেশবন্ধু স্পোর্টিং এর সারিমুল লস্কর, অরুণাভ সিং ও অরিজিৎ ছেত্রী 2টি করে উইকেট পান। জবাবে ব্যাটিংয়ে নেমে দেশবন্ধু স্পোর্টিং 31.3 ওভারে 4 উইকেটের বিনিময়ে জয়সূচক রান তুলে নেয়। দলের হয়ে ইসমাইল লস্কর ও প্রজ্জ্বল চক্রবর্তী জোড়া অর্ধশতক করেন। 58 রান করেন ইসমাইল লস্কর ও প্রজ্জ্বল চক্রবর্তী করেন 53 রান। এছাড়া অরুণাভ সিং করেন 33 রান। আজকের মতো খবর এ পর্যন্তই। শুভরাত্রি।